মুঘল আর্কিটেকচার অর্থাৎ মুঘল স্থাপত্য বরাবরই আমাকে আকৃষ্ট করে তার সৌন্দর্য, ইতিহাস ও শিল্পীদের বিভিন্ন কারুকার্যের জন্য, যার নিদর্শন ছড়িয়ে রয়েছে আমাদের দেশের রাজধানীর বিভিন্ন জায়গায়। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। দিল্লি, আগ্রা, মথুরা, বৃন্দাবন সিরিজের দ্বিতীয় পর্বে সবাইকে স্বাগত জানাই। এই পর্বে রয়েছে আমার দিল্লি ভ্রমণের সম্পূর্ণ অভিজ্ঞতা। লালকেল্লা, কুতুব মিনার, লোটাস টেম্পল, হুমায়ুনস টুম্ব ইত্যাদি স্থাপত্য ঘুরে দেখতে আমার খরচ হয়েছে মাত্র 150 টাকা। ট্রেন লেট হওয়ার কারণে দুপুরের লাঞ্চটা তাড়াতাড়ি সেরে বেরিয়ে পড়লাম দিল্লি ভ্রমণের উদ্দেশ্যে। গুড আফটারনুন বন্ধুরা, নিউ দিল্লি রেলওয়ে স্টেশন থেকে। তো আমার আগের ভিডিওতে তোমরা দেখেছো যে পুরো কলকাতা থেকে দিল্লি পর্যন্ত আমি আমার ট্রেন জার্নি শেয়ার করেছি, আর এই ভিডিওতে আমি দেখাবো যে লোকাল ট্রান্সপোর্টে কিভাবে তোমরা দিল্লি ঘুরতে পারবে। আগের ভিডিওতে যারা যারা দেখেছো তারা জানো যে আমার দিল্লি ঢুকতে ট্রেনটা মোটামুটি 7-7.5 ঘন্টা লেট করে দিয়েছিল। আর যেহেতু এতটা লেট হয়ে গেছে, তো আমি যেইভাবে লিস্ট বানিয়ে এনেছিলাম যে বা যেই ডেস্টিনেশনগুলো ঘোরার কথা ছিল সব করা সম্ভব হবে না, তবে ম্যাক্সিমাম ডেস্টিনেশনগুলো আমি ঘুরিয়ে দেখিয়ে দেবো তোমাদেরকে দিল্লি মেট্রো ইউজ করে। সবাইকে মোস্ট ওয়েলকাম আমার এই ভিডিওতে। এটি দিল্লি, আগ্রা, মথুরা, বৃন্দাবনের দ্বিতীয় সিরিজ, আর আমার যাত্রাপথের প্রথম ডেস্টিনেশন হলো লালকেল্লা। তো বন্ধুরা, ঘড়ির কাঁটায় এখন 2:19 আর আমি চলে এসেছি কিন্তু লালকেল্লা মেট্রো স্টেশনের এক্সিটে। 4 নম্বর গেট থেকে তোমরা বেরাবে। মেট্রো স্টেশনের 4 নম্বর এক্সিট গেট দিয়ে বেরিয়ে মিনিট খানেক হেঁটেই আমার বাম পাশেই পেয়ে গেছি লালকেল্লার এন্ট্রান্স। লাল বেলেপাথর দ্বারা নির্মিত এই কেল্লাটির নির্মাণ কাজ শুরু হয় 1638 খ্রিস্টাব্দে। সম্রাট শাহজাহান সুবৃহৎ এই কেল্লাটির নির্মাণ কার্য শুরু করেন। নির্মাণ কার্য শেষ হয় 1848 সালে। প্রথম দিকে এই দুর্গের নাম ছিল কিলাই মুবারক। প্রকৃতপক্ষে লালকেল্লা ছিল সম্রাট শাহজাহানের নতুন রাজধানী শাহজাহানাবাদের রাজপ্রাসাদ। পরবর্তীকালে অবশ্য তিনি দিল্লি থেকে আগ্রা শহরে রাজধানী স্থানান্তরিত করেছিলেন। 1857 সালের মহাবিদ্রোহের ব্যর্থতার পর 17 সেপ্টেম্বর দ্বিতীয় বাহাদুর শাহ জাফর লালকেল্লা পরিত্যাগ করেন। পরে তিনি ব্রিটিশ বন্দী হিসেবে এই দুর্গে পুনরায় ফিরে আসেন। এখানেই 1858 সালের 27 জানুয়ারি তার বিচার শুরু হয় এবং 7ই অক্টোবর তাকে নির্বাসন দণ্ড দেওয়া হয়। এরপর লালকেল্লার কর্তৃত্ব ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীর হাতে চলে যায়। 1947 সাল পর্যন্ত ব্রিটিশরা এই দুর্গটিকে একটি সামরিক ক্যাম্প হিসেবে ব্যবহার করত। বর্তমানে এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র এবং ভারতীয় প্রজাতন্ত্রের সার্বভৌমত্বের একটি শক্তিশালী প্রতীক। প্রতি বছর ভারতীয় স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী লালকেল্লার লাহোরি গেট সংলগ্ন স্থানে জাতীয় পতাকা উত্তোলন করে থাকেন। 2007 সালে লালকেল্লা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে নির্বাচিত হয়। কি দারুণ বন্ধুরা, কি দারুণ! মানে মুঘল ইতিহাস সম্বন্ধে জানতে গেলে তোমাদের কিন্তু অন্তত একবার হলেও দিল্লিতে কিন্তু আসতেই হবে, আর এই সমস্ত নিদর্শনগুলোকে কিন্তু দেখতেই হবে। পুরোটা দেখলাম, হয়ে গেছে সমস্ত কিছু দেখা, কটা ফটো তুলে নিয়েছি। তো হাতে সময় খুবই কম, এখন এখান থেকে চলে যাব। আমার নেক্সট ডেস্টিনেশন হবে হুমায়ুনস টুম্ব, আর ওটার জন্য নামতে হবে হচ্ছে কি আমাকে JLN মেট্রো স্টেশনে, মানে JLN স্টেডিয়াম মেট্রো স্টেশনে। তো লালকেল্লা থেকে বেরিয়ে মেট্রো ধরে সোজা যাবো, সমস্ত কিছু দেখাবো। আর তোমাদের হাতে যদি সময় থাকে তোমরা কিন্তু যন্তর মন্তর দেখো, আর যন্তর মন্তরের নিয়ারেস্ট মেট্রো স্টেশন হবে জনপথ। তো বন্ধুরা, এই যে আমার পিছনে দেখছো তোমরা লালকেল্লা, আর এর ঠিক অপোজিটে জৈন টেম্পল রয়েছে। তোমরা কিন্তু অবশ্যই ওটাও ভিজিট করেছো এতদূর আসবে যখন। আমি এর আগে দিল্লি একবার এসেছি, তো তখন আমি ওগুলো ভিজিট করেছিলাম। ঠিক লালকেল্লার 4 নম্বর গেট, যেরকম আমি বললাম, মানে স্টেশনের 4 নম্বর গেট থেকে বেরিয়ে তোমাদের ডান হাতে কিন্তু পড়বে জৈন টেম্পল, আর বাঁ হাতে পড়বে কিন্তু মানে আমার পিছনে লালকেল্লা। তো বন্ধুরা, চলে এসেছি কিন্তু হুমায়ুনস টুম্বে। এটা তার এন্ট্রি গেটেই চলে এসেছি, এবার টিকিটটা কাটাবো।
তো তোমাদেরকে বলি, জেএলএন স্টেডিয়াম থেকে কিন্তু হেঁটে আসা যায়, মোটামুটি 1 কিলোমিটার মতো রাস্তা। কিন্তু সাথে সিনিয়র সিটিজেন থাকলে তোমরা ওখানে টোটো করে নিও, ওরা ই রিক্সা বলে, আর অটো কিন্তু আছে। মোটামুটি 30 টাকা বলছিল, আমি 20 টাকাতে এসেছি জেএলএন স্টেডিয়াম থেকে এই হুমায়ুন স্টুম পর্যন্ত। এবার টিকিট কাটিয়ে ভেতরে ঢুকে তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা, হুমায়ুন স্টুমে ঢুকতে কিন্তু নিল 40 টাকা পার হেড। আর এই বিলটা দিল, এটা দিল। এবার দেখি এর দুটো কোন কাজে লাগে। আমরা এন্ট্রি করে নিয়েছি, আর এই বিলটা নেয়নি। আর ওই যে টোকেনটা দেখালাম, ওই টোকেনটা কিন্তু নিয়ে নিয়েছে। আর আমার সামনেই হুমায়ুন স্টুম। দেশ বিদেশ থেকে কিন্তু প্রচুর টুরিস্ট এসছে, প্রচুর টুরিস্ট। আর এখানে আসলে আমার মনে হয় এমন কোনো দেশ নেই যে দেশ থেকে টুরিস্ট আসেনি। ভীষণ জনপ্রিয় একটি পর্যটন স্থল কিন্তু এই দিল্লির হুমায়ুন স্টুম। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এই গেটটা থেকে, পিছনের গেটটা থেকে কিন্তু এন্ট্রি নিতে হচ্ছে। আর কত টুরিস্ট এখানে এসেছে তোমরা দেখতেই পাচ্ছ। এই সেই হুমায়ুন স্টুম। এর আগে আমি একবার দিল্লি এসেছি, তবে লাক বাই চান্স আমার কিন্তু এই স্থাপত্যটায় আসা সম্ভব হয়নি। আর এবার সেটা কিন্তু পূরণ হয়ে গেল। তো গেটটা দিয়ে প্রবেশ করে গেছি, আর আমার ঠিক পিছনেই হুমায়ুন স্টুমটা তোমাদের দেখাচ্ছি। কিন্তু তার আগে এই আশপাশ গুলো থেকে যখনই যাবে, তখনই তোমরা কিন্তু সেই মুঘল আর্কিটেকচারের ফিলিংটা কিন্তু পাবে। সেই সুন্দর আর্কিটেকচার গুলোর কথা আমি ভিডিওর একদম শুরুতেই তোমাদেরকে বলেছিলাম যে মুঘল আর্কিটেকচারের মতো আর্কিটেকচার আমার মতে সারা ভারতবর্ষে হয়তো কোনো সম্রাট তৈরি করে যায়নি। মুঘল সম্রাটরা যে আর্কিটেকচার গুলোকে তৈরি করে গেছে, এত সুন্দর আর্কিটেকচার আর মনে হয় না কেউ তৈরি করে গেছে। তার মধ্যে কিন্তু এই হুমায়ুন স্টুম বিশেষ উল্লেখযোগ্য। তো বন্ধুরা, চলে কিন্তু এসেছি হুমায়ুন স্টুমে। আমার এই পাশে আছে হুমায়ুন স্টুমের গেটটা। গেটটাকে ক্রস করলেই পৌঁছে যাব হুমায়ুন স্টুমে। জীবনে প্রথমবার, অনেক দিনের ইচ্ছা ছিল আমার এই হুমায়ুন স্টুমে আসার। এর আগের বছর ফেব্রুয়ারি মাসে আমি দিল্লি ঘুরতে এসেছিলাম, কিন্তু তখন আমি ইউটিউব করতাম না, আর ভিডিও মানে কোনো টাইপের ভিডিও বানাতাম না। তো সেই সময় আমার হুমায়ুন স্টুমে আসা হয়নি। এইবার একা এসেছি, চলো তোমাদেরকে ভিতরে নিয়ে গিয়ে দেখাচ্ছি। তাজমহলে এন্ট্রির আগে যেরকম একটা গেট টাইপের বানানো হয়েছিল, বা এখনো বানানো আছে, সেরকমই কিন্তু এরকম একটা গেট এটি। আর এটা পার করেই তোমরা দূরে দেখছো, ওটাই কিন্তু হুমায়ুন স্টুম। তো আমি গেট থেকে এন্টার করে গেলাম, সামনেই কিন্তু হুমায়ুন স্টুম। এত সুন্দর যে তোমরা, আমি ভিডিওতে কতটা দেখাতে পারবো, বোঝাতে পারবো আমি বলতে পারবো না, কিন্তু এটা সামনে থেকে যতটা সৌন্দর্য, আমার এইটা দেখার পর মনে হচ্ছে যে দিল্লি ঘোরা আমার সফল। হয়তো অনেক লেটই হয়ে গেছে আমার দিল্লি ঢুকতে, কিন্তু এইটা দেখার পর দিল্লি ঘোরা আমার সফল। হুমায়ুনের বিধবা পত্নী হামিদা বানু বেগমের নির্দেশে 1565 সালে হুমায়ুনের মৃত্যুর 9 বছর পরে এই সমাধিসৌধ নির্মাণের কাজ শুরু হয়। নির্মাণ কাজ শেষ হয় 1572 সালে। সৌধটির নকশা প্রস্তুত করেন পারসিক স্থপতি মিরাট মির্জা গিয়াস। সৌধটি নির্মাণ করতে সে যুগে খরচ হয়েছিল 15 লক্ষ টাকা। 1993 সালে এই স্থানটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে নির্বাচিত হয়। হুমায়ুন স্টুমের ভেতরে এন্ট্রি নিচ্ছি। সিঁড়ি দিয়ে উঠতে হবে। তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, এখন চলে এসেছি হুমায়ুন স্টুমের একদম টপ। আর ওই যে ওই জায়গাগুলোতে গাছগুলো দেখছো, পড়ে যেতাম।
আর ওই যে ওই জায়গাগুলোতে গাছগুলো দেখছো, ওখান থেকে কিন্তু ম্যাক্সিমাম তোমরা দেখতে পারবে ইউটিউব ইনস্টাগ্রামে প্রচন্ড হুমায়ুনস টুম্বের রিলস ওই সমস্ত কর্নার থেকে কিন্তু তোলা হয়। এই সমস্ত জায়গা এতদিন ধরে আমি শুধু সোশ্যাল মিডিয়াতেই দেখে এসেছি, আর এই প্রথমবার যে চোখের সামনে দেখলাম এই স্থাপত্যটিকে। অসাধারণ লাগছে আমার এখানে এসে, আর স্থাপত্যটিও অসাধারণ। দেখো বন্ধুরা, এতদিন ধরে এই সমস্ত জায়গা কিন্তু আমি অন্তত সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখে ঢুকি। মুঘল স্টাইলের এই যে জানলাগুলো অসম্ভব সুন্দর, কিন্তু তো ভেতরে প্রচন্ড অন্ধকার। আমি আমার ট্রাইপডের লাইটটা জ্বালিয়েছি বলে দেখতে পাচ্ছ আমার, নাহলে এটাও দেখতে পারছে না। সাবধানে আসতে হবে, কারণ ভেতরটা প্রচন্ড অন্ধকার। তার মধ্যে এত লোকজন কিন্তু রয়েছে, অসম্ভব সুন্দর ভেতরটা। একে তো এতদিন পর একবার আসলাম, তার উপর বৃষ্টি শুরু হয়ে গেছে, তার উপর আবার সময় কম আমার হাতে। তো বন্ধুরা, আমি এখন রয়েছি হুমায়ুনস টুম্বের পাশেই গার্ডেনে। তো এইখান থেকে কিন্তু হুমায়ুনস টুম্বের একটা প্যানোরামিক ভীষণ সুন্দর ভিউ আসে। তোমরা ইনস্টাগ্রামে রিলসে দেখবে হয়তো, এই জায়গাটা থেকে কিন্তু তোলা হয়। আমি তোমাদের দেখাচ্ছি। এইখান থেকেই কিন্তু সমস্ত ইনস্টাগ্রামের রিলস ক্রিয়েট করা হয়। হুমায়ুনস টুম্বের উপরে যে সমস্ত রিলস গুলো আছে বা ইউটিউবে শর্ট, এই সমস্ত জায়গা থেকে কিন্তু ক্লিক করা হয়। আমি এখন কিন্তু সেই জায়গাতেই রয়েছি। তো বন্ধুরা, হুমায়ুনস টুম্ব দর্শন হয়ে গেছে, এবার এখান থেকে চলে যেতে হবে। কিন্তু আমার এখনো এখানটা থেকে চলে যাওয়ার কিন্তু একদম ইচ্ছে করছে না, কিন্তু কিছু করার নেই। আর নেক্সট আমাকে ইন্ডিয়া গেট দেখতে হবে, রাষ্ট্রপতি ভবন দেখতে হবে, এই সমস্ত ডেস্টিনেশন গুলোকে দেখতে হবে। সেজন্য এখান থেকে তো চলে যেতে হবে এখন। হয়তো আবার কোনোদিন নিশ্চয়ই আসবো হুমায়ুনস টুম্ব দেখতে। তো বন্ধুরা, চলে এসেছি কিন্তু কালকাজি মেট্রো স্টেশনের এক্সিট দিয়ে। আর এখন এখান থেকে যাব হচ্ছে লোটাস টেম্পল। আর লোটাস টেম্পল যাওয়া এখান থেকে গুগল ম্যাপ করে গেলে 900 মিটার মতো পড়বে, কিন্তু গুগল ম্যাপ করে গেলে লোটাস টেম্পল বন্ধ হয়ে যাবে। আমি গুগল করে দেখলাম লোটাস টেম্পল 5:30 অব্দি খোলা, আর এখন বাজে 5:05। তো তাড়াতাড়ি যাই, যদি ভাগ্যে থাকে তাহলে দেখতে পারবো আজকে, আদারওয়াইজ তোমাদেরকে বাইরে থেকেই দেখাবো। জেএলএন স্টেডিয়াম থেকে কালকাজি মন্দির আসতে ভাড়া নিল কিন্তু মেট্রোতে 30 টাকা। এখন দেখি এখান থেকে বেরিয়ে যে অটো বা অন্য কিছু থাকলে সেগুলোতে কত ভাড়া নেয়। লোটাস টেম্পল যাওয়ার সময় আমি একটা জিনিস নোটিস করলাম, এখানে যে অটো বা টোটো, এরা ই রিক্সা বলছে, এইগুলোতে যাওয়ার থেকে হেঁটে যাওয়াটাই বেটার। কারণ তোমরা যদি 4 জন হও তাহলে এরা 40 টাকা নিচ্ছে, কারোর থেকে 50 টাকা চার্জ করছে। আর তোমরা যদি একা হও আমার মতো তাহলে একটুখানি প্রবলেম, কিন্তু স্টেশন থেকে বেরিয়ে কিন্তু খুব একটা বেশি দূর না, 750-800 মিটার। যদি বয়স্ক মানুষজন না থাকে তবে তোমরা কিন্তু হেঁটেই যেতে পারো, আর যদি বয়স্ক মানুষজন থাকে তাহলে টোটো বা অটো নিতে পারো। রিজার্ভ টাইপের করে যাচ্ছে, এখানে সিঙ্গেল বা শেয়ারিং জায়গা যাচ্ছে না। আর লোকের মুখে শুনছি যে 5টা অব্দি খোলা থাকে, 5টার পরে বন্ধ হয়ে যাবে। আর এখন বাজে 5:15, তো আশা করি বন্ধ হয়ে গেছে। তো তাহলে কিছু করার নেই, বাইরে থেকে এবারের মতো দেখে মনকে সান্ত্বনা দিয়ে যেতে হবে। পরের বার যদি আবার সুযোগ সুবিধা হয় দিল্লি আসার, তখন এটাকে এক্সপ্লোর করা যাবে। তো যেটা ধারণা করলাম সেটাই হলো, এই হচ্ছে লোটাস টেম্পলের এন্ট্রি গেট। দেখতে পাচ্ছি এন্ট্রি লেখা তোমরা এইখানটায়। তো এন্ট্রি গেটটা বন্ধ করে দিয়েছে যেহেতু টাইম হয়ে গেছে ক্লোজিং এর, কিন্তু এক্সিট গেটটা খোলা আছে। যারা ভেতরে রয়েছে তাদের বেরানোর জন্য। তো ঠিক আছে, নেক্সট কোনো একদিন যখন সুযোগ হয় দিল্লি ঘোরার, তাহলে টেম্পলটা দর্শন অবশ্যই করব।
আপাতত এখান থেকে বেরাই। আর নেক্সট ডেস্টিনেশন হচ্ছে আমার এখান থেকে কুতুব মিনার। আর এতক্ষণ আমি যে ডেস্টিনেশন গুলো ঘুরলাম সেগুলো কিন্তু সব পার্পল লাইনে। এই কুতুব মিনার একটা ডেস্টিনেশন, আর নিউ দিল্লি রেলওয়ে স্টেশনের যে মেট্রো স্টেশনটা, নিউ দিল্লি মেট্রো স্টেশনটা, এই দুটো মেট্রো স্টেশন শুধু ইয়েলো লাইনে, বাকি এগুলো কিন্তু সব পার্পল লাইনে। নেক্সট ডেস্টিনেশন আমার কুতুব মিনার। লোটাস টেম্পল থেকে ফিরে আসার সময় বাঁ হাতে পড়লো কিন্তু এই কালকাজি মন্দির। তো এখানে যাওয়ার চেষ্টা করি, দেখি ভেতরে কি আছে। এটা ওপেন আছে এখন। কালকাজি মন্দির অর্থাৎ নাম শুনেই কিন্তু বোঝা যাচ্ছে এটা কালী ঠাকুরের কোনো একটা মন্দির হবে। এই যে ঢুকেই কিন্তু এই পাশে জুতোগুলোকে রাখতে হচ্ছে কাউন্টারে, কোনো টাকা নিচ্ছে না জুতো রাখতে। আর এখানেও হয়তো আমি আজকে দর্শনটা করতে পারবো না, কারণ ভীষণ লাইন, ভীষণ, দেখতেই পাচ্ছ তোমরা, ভীষণ লাইন। আরো দূরে কিন্তু মন্দির, আর লাইন কিন্তু মারাত্মক। তো এখান থেকে ফিরে যেতে হবে আমার। রোডে এটাকে দেখতে পেয়ে গেছি। তো বন্ধুরা, আমাদের দিল্লি দর্শনের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে কুতুব মিনার। কুতুব মিনার যেতে গেলে তোমাদেরকে লাইন চেঞ্জ করতে হবে, মানে কালকাজি মন্দির মেট্রো স্টেশন থেকে কুতুব মিনারের টিকিট কাটাতে হবে। চলে এসেছি কিন্তু কুতুব মিনারের সামনে। এই হচ্ছে কুতুব মিনারের এন্ট্রান্স, আর আমার পিছনে হচ্ছে কুতুব মিনারের টিকিট কাউন্টার। তো টিকিটটা কেটে নি তাড়াতাড়ি আর চলে যাই। তো কুতুব মিনার মেট্রো স্টেশন থেকে বাইরে বেরালেই তোমাকে কিছু করতে হবে না। ওখানে যারা থাকে, মানে অটো যারা চালায়, তারাই কিন্তু তোমাকে ধরে ধরে নেবে। ওখান থেকে কিন্তু টানতে থাকবে যে কুতুব মিনার যাবে নাকি। তো ওখানে 20 টাকার বিনিময়ে আমি চলে এসেছি কিন্তু কুতুব মিনারে। এবার এখানে টিকিটটা কাটিয়ে আবার ভেতরে ঢুকে তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা, টিকিট কাটিয়ে নিয়েছি। অনলাইনে কাটলে 35 টাকা নিচ্ছে, আর অফলাইনে কাটলে 40 টাকা নিচ্ছে। আমার অনলাইনে কাটাতে গেছিলাম, তো আমার পেমেন্ট ফেল হয়ে যাচ্ছিল। দুবার করলাম, দুবারই ফেল হয়ে যাচ্ছিল, তাই আমি আর 5 টাকার জন্য করলাম না, অফলাইনে কাটিয়ে নিলাম। এই যে এরকম একটা টিকিট দিয়েছে। ঢুকতে চলেছি এখন কুতুব মিনারে। আর এর আগে আমি একবার দিল্লিতে এসেছিলাম, তোমরা শুনলে, তখন কিন্তু আমি সকালবেলা এসেছিলাম কুতুব মিনার দেখতে। তো রাতের কুতুব মিনার দেখারটা অনেক ইচ্ছা ছিল, আর এখন খোলাও আছে, রাত 9টা অবধি কিন্তু কুতুব মিনার খোলা থাকে। তো সেই ইচ্ছাটাও পূরণ হতে চলেছে। এই কুতুব মিনারের এন্ট্রির গেট। তো এন্ট্রিটা করে নি, এন্ট্রি করে তারপর তোমাদের সাথে জয়েন হচ্ছে। তো বন্ধুরা, কুতুব মিনারের কিন্তু ট্রাইপড, মাইক, মানে ব্লগিং এর কোনো কিট কিন্তু অ্যালাউ নেই। তো ওগুলো আমার থেকে রেখে দিল ওখানে। আওয়াজটা শুনতে হয়তো একটু এদিক ওদিক লাগতে পারে। এই যে জায়গাগুলো, এগুলো সকালবেলা কিন্তু, মানে ইটের তৈরি না, সকালবেলা কিন্তু ভীষণ সুন্দর জল করে। আমি সকালবেলা এসেছিলাম, ওই জন্যই বলছি। কুতুব মিনার ভারতের নতুন দিল্লিতে অবস্থিত একটি স্তম্ভ বা মিনার, যা বিশ্বের সর্বোচ্চ ইট নির্মিত মিনার। দিল্লি সালতানাতের প্রথম শাসক কুতুবউদ্দিন আইবকের আদেশে 1193 খ্রিস্টাব্দে কুতুব মিনারের নির্মাণ কাজ শুরু হয়। তবে 1386 খ্রিস্টাব্দে মিনারের উপরের তলাগুলির কাজ সম্পূর্ণ করেন ফিরোজ শাহ তুঘলক। 1193 সালে কুতুবউদ্দিন আইবক দিল্লি জয় করেন এবং কুতুব মিনার কমপ্লেক্সে জামাতের মসজিদ প্রতিষ্ঠিত হয়। মসজিদ কমপ্লেক্সটি ভারতীয় উপমহাদেশে টিকে থাকা প্রাচীনতম মসজিদগুলির মধ্যে একটি। সাধারণত মনে করা হয় যে টাওয়ারটির নামকরণ করা হয়েছে কুতুবউদ্দিন আইবকের নামে, যিনি এটি শুরু করেছিলেন। 1993 সালে এটি ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় যুক্ত হয়। এখন তোমরা যেটা দেখছো, এটা হলো মিনারটির রাতের সৌন্দর্য। যে কুতুবউদ্দিন আইবকের তৈরি এই মসজিদ, সমস্ত মসজিদ কুতুবউদ্দিন আইবকেরই তৈরি। রাত্রেবেলাও কিন্তু খুবই সুন্দর দেখতে লাগছে। এই আর্কিটেকচারগুলো অসাধারণ, কি
কিভাবে বানানো হয়েছিল সেই সময়। দেখো বন্ধুরা, এই জাস্ট অসাধারণ পাথরে তৈরি, কিন্তু পাথরটাকে খোদাই করে করে কিন্তু এরকম আর্কিটেকচার বানানো হয়েছিল। এগুলো তখনকার দিনেই সম্ভব, এখন আর এত সুন্দরভাবে খোদাই করা স্থাপত্য তৈরি করা মনে হয় এরকম আর সম্ভব হবে না। এই হচ্ছে সম্পূর্ণ মসজিদটা, মসজিদের ভেতরের অংশ। এখানেই কিন্তু কুতুবউদ্দিন আইবক নামাজ পড়তে আসতেন সেই সময়। ভেতরে রাত্রেবেলা আরও বেশি সুন্দর লাগছে, সকালবেলা যতটা না লাগে রাত্রেবেলা কিন্তু আরও বেশি সুন্দর, অসাধারণ। দেখলে বন্ধুরা কি দারুণ কিন্তু এই সমস্ত আর্কিটেকচারগুলো, কি দারুণ আর্কিটেকচার দিয়ে তৈরি করা। তো এটার কিন্তু দু রকমের সৌন্দর্য, একটা সকালের সৌন্দর্য, একটা রাতের সৌন্দর্য। সকালবেলার আসলে এই কুতুব মিনারটা মানে ইটের কালারের মতো দেখতে লাগে, ওরকমই পুরো কালারটা। আর রাত্রেবেলা তো দেখালামই যে কীরকম লাগে দেখতে পেলেই। তো বৃষ্টিও পড়ছে প্রচণ্ড, আর বেশিক্ষণ এখানে দাঁড়াবো না। এরপরে ডেস্টিনেশন আমার ইন্ডিয়া গেট আছে, ওটাই লাস্ট ডেস্টিনেশন হবে। আর তার পাশে রাষ্ট্রপতি ভবন, এই দুটোই আমার লাস্ট ডেস্টিনেশন আজকের দিল্লি ট্যুরের। তো এখান থেকে বেরিয়ে যাই, এবার নেক্সট ডেস্টিনেশনে চলে যাই। তো বাইরে বেরিয়ে কথা বলছি। অসময়ে এরকম ভারী বৃষ্টিপাতের কারণে আমার ইন্ডিয়া গেট আর রাষ্ট্রপতি ভবন কিন্তু ভিজিট করা সম্ভব হলো না। তো বন্ধুরা, বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছিল তো আমাদের বললাম, তো তারপর আর যাওয়া হয়নি ইন্ডিয়া গেট দেখতে। তো এই হচ্ছে রিটায়ারিং রুম, যেটা আমি বুক করে রেখেছিলাম। ডরমেটারি বেসিসে বুক করতে পারো তোমরা, একটু কস্ট কম পড়বে। তবে আমি ডরমেটারিটা বুক করিনি, আমি ডবল বেডের রিটায়ারিং রুম বুক করেছি। তোমাদের রিটায়ারিং রুমটা পুরোটা দেখাচ্ছি আমি। এই হচ্ছে সুইচ বোর্ড, ডাবল বেড ঠিকঠাক। এখানে একটা চেয়ার আছে। এই হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমের এই মিরর, পুরো গিজার আছে, কলে জল পড়ছে, বেসিনে জল ঠিকঠাক। ফ্ল্যাশও কাজ করছে। এটা হচ্ছে মুরাদাবাদ স্টাইলের বিরিয়ানি, এটা আমার থেকে নিল 150 টাকা। আর তো আজকে রাতে আমি এটা খেয়েই ডিনারটা কমপ্লিট করে নিচ্ছি। 2000 years later. তো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট। বিরিয়ানিটা টেস্টটা ঠিকঠাক ছিল, তবে কলকাতা বিরিয়ানির মতন একদমই নয়। কালকে আমার এখান থেকে মথুরা যাওয়ার ট্রেন, তো নেক্সট এপিসোড মথুরা বৃন্দাবনের আসবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে প্লিজ একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই হিট করে দিও। তাহলে আজকের জন্য গুড নাইট।